মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বেড়ে ৩২। সিএমএইচ মর্গে রাখা ৬ মৃতদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ। আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পাশে থাকার আশ্বাস ৪টি দলের। যেকোনো মূল্যে ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানোর প্রত্যয়, ঐক্য দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার। মাইলস্টোনের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডে না আছে অভিভাবকের ফোন নাম্বার, না আছে বাচ্চাদের ব্লাড গ্রুপ। এটা কম্পালসারি করা উচিত। নামি দামি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রে নেই রক্তের গ্রুপ। মাইলস্টোনের আহতদের চিকিৎসা দিতে জটিলতার সৃষ্টি, সরকারিভাবেও অনাবশ্যক রাখায় হতাশ অভিভাবকরা। শাহজালালের রানওয়েতে ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান, নীতি পরিপন্থী বলছেন সাবেক পাইলটরা। আশেপাশে গজিয়ে ওঠা উঁচু ভবন বাড়াচ্ছে নিরাপত্তা ঝুঁকি। এবং যুক্তরাষ্ট্রে $৫৫,০০০ কোটি বিনিয়োগ করবে জাপান। বিনিময়ে আমদানি পণ্যের শুল্ক কমিয়ে ১৫% করার সিদ্ধান্ত ট্রাম্পের। ফিলিপিন্সকে গুনতে হবে ১৯% ট্যারিফ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, পাঠানো হয়েছে সিআইডি ল্যাবরেটরিতে। এখনও সিএমএইচের মর্গে রাখা ৬ মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এদিকে দগ্ধ অবস্থায় যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকা পৌঁছেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দিবাগত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এ ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী এবং অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই তদন্ত কমিটি। এদিকে ৬ দফা দাবি নিয়ে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধি দল। এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং মাইলস্টোন স্কুলের সামনে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তামিমের কাছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উত্তরায় যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা দগ্ধ রয়েছেন তারা এখানে ভর্তি রয়েছেন এবং এটাকে কেন্দ্র করে বেশ থমথমে অবস্থা এবং বেশ শোকাবহ পরিবেশ এখানে তৈরি হয়েছে। যারা স্বজনরা রয়েছেন তাদের শুধুই কিন্তু অপেক্ষা, যারা ভর্তি রয়েছেন তাদের স্বজনরা এখানে রয়েছেন, তাদের শুধুই বাবা মার অপেক্ষা ছাড়া আসলে কিছুই নেই। কারণ এখানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমরা দেখতে পাচ্ছি যে ৪৩ জন এখানে এই মুহূর্তে এখানে চিকিৎসাধীন রয়েছেন। গত রাত্রে নাফি অর্থাৎ প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল নাফি, সেও আসলে নাফেরা দেশে চলে যায়। সেই ৯৫% তার শরীরে পুড়ে গিয়েছিল। এরপরে যারা রয়েছেন প্রায় ২০ জন আইসিইউ এইচডিইউ মিলে ২০ জন তারা কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছে। তারা প্রত্যেকে কিন্তু বলা যায় যে শঙ্কা মুক্ত নন কেউই আসলে। তো আসলে কখন কি হয় এবং এই যে শঙ্কা, সেই শঙ্কা নিয়েই যারা স্বজন বাবা মা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন। প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমরা লক্ষ্য করছি যে মূল যে ফটক, সেই ফটকে সেনাবাহিনী সহ পুলিশের যেই সদস্যরা রয়েছেন তারা প্রহরা রয়েছেন। আসলে কাউকে, গণমাধ্যম কর্মী সহ এখানে যারা কাউকে আসলে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা এখানকার রোগী রয়েছে, রোগীর যে স্বজন রয়েছে তাদের ছাড়া, স্বাস্থ্যকর্মী ছাড়া, আসলে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিদিনের মতো যেই ব্রিফিং করা হয় গণমাধ্যম কর্মীদের, সেই ব্রিফিংটাও হয়তো আজকে করা হবে না বলে এখান থেকে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সিঙ্গাপুর থেকে আসা যে চিকিৎসক দল রয়েছে গতকালকেই তারা বাংলাদেশে এসে পৌঁছেছে, অর্থাৎ ১০ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল। সের মধ্যে চিকিৎসক রয়েছে, স্বাস্থ্যকর্মী রয়েছেন, নার্স রয়েছেন। তো সব মিলিয়ে তারা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এখানে তারা আসবেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তারা এখানে আসবেন। আসার পরে যারা দগ্ধ রয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা দুর্ঘটনায় এখানে আহতরা দগ্ধরা রয়েছেন তাদের আসলে খতিয়ে তারা দেখবেন এবং তাদের আসলে পরিস্থিতি কি পর্যবেক্ষণ করে হয়তোবা
সেই চিকিৎসক দল হোক কিংবা এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তাদের পক্ষ থেকে হয়তো বা এখানে আমাদের ব্রিফিং করা হবে, অর্থাৎ গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করা হবে। তখনই আসলে জানা যাবে পরিস্থিতি আসলে কোন দিকে গড়িয়েছে বা কোন দিকে যাচ্ছে। এবং এখানে যদি কাউকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয় সেটিও আসলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। সেই জন্যই কিন্তু চিকিৎসক দল এখানে এসেছেন। তো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এই ছিল আমার হাতে সবশেষে। এখন আমরা চলে যাব উত্তরার যে মূল ঘটনাস্থল অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী মনির হোসাইন। মাইলস্টোন ক্যাম্পাসের কথা যদি বলতে হয় যে কলকাকলিতে শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত থাকতো ক্যাম্পাস, সেই ক্যাম্পাস এখন শূন্যতা এবং নীরবতা বিরাজ করছে ক্যাম্পাসে। এবং আমরা সকাল থেকে আসলে যেটি দেখতে পেয়েছি যে আজকে সকাল থেকেই মূলত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই ক্যাম্পাসের গেট, সেই গেট বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র যেই শিক্ষক এবং কর্মচারীরা আছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে সে সাথে বলা হচ্ছে ভিতরে যে ছাত্রাবাসে যে শিক্ষার্থীরা আছে তারা বের হয়ে যেতে পারছে, অর্থাৎ বহিরাগত অন্য কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সেই সঙ্গে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে আছি তাদেরকেও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে তদন্ত কমিটি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে, সেই তদন্ত কমিটি 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা এবং সেই তদন্ত কমিটির বিভিন্ন পর্যায়ের মিটিং হচ্ছে বলে আমরা জানতে পেরেছি কলেজের ভিতরে। এবং আমরা আসলে নানাভাবেই ভিতরে প্রবেশের চেষ্টা করেছিলাম এবং যেই ঘটনাস্থল সেই ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেছিলাম। যে কয়টি গেট আছে সেই সব কয়টি গেট দিয়ে আসলে প্রবেশের চেষ্টা করেছিলাম, কিন্তু কলেজ কর্তৃপক্ষের থেকে কড়া নির্দেশনা দেওয়া আছে, কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং কলেজের সামনে এখন যেই অবস্থা যে আশেপাশে থেকে যে উৎসুক জনতা আসলে তারা কিছুটা ভিড় করছেন, তারা কেউ দেখতে আসছেন, আবার কেউ যারা ওই দিন অর্থাৎ 21 জুলাই ঘটনাস্থলে ছিলেন কিংবা তাদের আত্মীয় স্বজন কিংবা বা সন্তান ছিল তারাও আসলে এসেছেন এখনকার যে কি পরিস্থিতি সেই পরিস্থিতি দেখতে। এবং আমরা একটু পরেই আসলে আবার চেষ্টা করব যে আসলে ভেতরের পরিস্থিতি দেখানো যায় কিনা, যদি সম্ভব হয় তা সেটি আমরা আসলে দেখাবো। তো এখানকার পরিস্থিতি যদি বলতে হয় এখনও থমথমেই বিরাজ করছে এবং একদমই শূন্যতায় নীরবতা রয়েছে মাইলস্টোন ক্যাম্পাস। তো এই ছিল মাইলস্টোন ক্যাম্পাস থেকে এখনকার মতো আমার কাছে থাকা সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে। দেশের যে কোনো সংকট মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেশের প্রধান 4টি রাজনৈতিক দল। ফ্যাসিবাদের পুনর্বাসন প্রতিরোধে ঐকমত্য প্রকাশ করে দলগুলো। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার রাতে যমুনায় বিএনপি, জামায়াত সহ 4টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত। বলেন, ঐক্য দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার মাইলস্টোন ট্র্যাজেডি, পরদিন মঙ্গলবার সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। সাম্প্রতিক সময়ে পরপর অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হয়ে মঙ্গলবার রাতে 4 রাজনৈতিক দলকে জরুরি বৈঠকে ডাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে যোগ দেয় বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর সচিবালয় ঘিরে একাধিক প্রতিবাদ বিক্ষোভ সহ নানা ঘটনায় নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন। সম্প্রতি গোপালগঞ্জে সংঘর্ষের বিষয়ে গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখার প্রস্তাব দেয় দলটি। সচিবালয় এভাবে অরক্ষিত কেন থাকে? এখানে কি গোয়েন্দা ব্যর্থতা আছে নাকি প্রশাসনিক কোনো ব্যর্থতা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে? এই বিষয়টা গভীরভাবে যাতে সরকার অনুসন্ধান করে দেখে। দেশের প্রতিটি অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন আছে কিনা তা গুরুত্বের সঙ্গে দেখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় জামায়াতে ইসলামী। উদ্ভূত পরিস্থিতিতে গুজব ছড়িয়ে দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলেও জানায় দলটি। নির্বাচনকে কেন্দ্র করে আরও বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেজন্য এখন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার। পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি এগুলোকে স্ট্রেংথেন করা দরকার, ইফেক্টিভ করা দরকার এবং নির্বাচনের বেশ আগেই যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড
তৈরি করে। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুইটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই। বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সড়কে ফিটনেসবিহীন গাড়ির কারণে বাড়ছে দুর্ঘটনা। গেল বছর রাজশাহী অঞ্চলে প্রাণ গেছে প্রায় 400 জনের, আহত অন্তত 5 শতাধিক। অদক্ষ চালক ও বেপরোয়া গতি কারণ। নামকরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রে রক্তের গ্রুপ না থাকায় দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের সেবা দিতে গিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। এমনকি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য সরকার গৃহীত 350 কোটি টাকার ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপ অনাবশ্যক হিসেবে থাকায় হতাশ অভিভাবকরা। গ্রুপ নির্ণয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্য করছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের বড় অংশ স্বেচ্ছায় তথ্য দেয়া বেশিরভাগ পরিচয়পত্রে রাখা হয়েছে রক্তের গ্রুপ। আর প্রকল্পের আওতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে তা ইউনিক আইডি কার্ডে উল্লেখ করার দাবি অভিভাবকদের। শাকির আহমেদের রিপোর্ট। সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী ও শিক্ষক সহ হতাহতের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পর প্রয়োজন হয় রক্তের। তবে শিক্ষার্থীদের সঙ্গে থাকা পরিচয়পত্রে রক্তের গ্রুপ উল্লেখ না থাকায় চিকিৎসকদের পড়তে হয় জটিলতায়। মাইলস্টোনের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডে না আছে অভিভাবকের ফোন নাম্বার, না আছে বাচ্চাদের ব্লাড গ্রুপ। সরকারের নেয়া এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম IEIMS বা ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপের বিষয়টি রাখা হয়েছে অনাবশ্যক হিসেবে। অভিভাবকরা বলছেন, রক্তের গ্রুপের মতো গুরুত্বপূর্ণ তথ্য আইডিতে না থাকলে জরুরি প্রয়োজনে বাড়ে বিপদ। ব্লাড গ্রুপটা তো দেওয়া, হ্যাঁ আমি মনে করি এটা কম্পালসারি করা উচিত সরকারের। সহজে আইডেন্টিফাই করা যায় বাচ্চা কেউ যদি থাকে আর কি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রক্তের গ্রুপের তথ্য আবশ্যক না হলেও অনেকেই নিজ উদ্যোগে তথ্য দেওয়ার ফলে অধিকাংশ কার্ডে রক্তের গ্রুপ উল্লেখ করা হয়েছে। যেসব জায়গায় শিক্ষার্থীর রক্তের গ্রুপ পাওয়া যাবে না, সে রক্তের গ্রুপ দিবে না, আর যখন পাওয়া যাবে সে ডাটাবেজে ঢুকে, সেটা ডাইনামিক ডাটাবেজ যেহেতু, সেটা সে ডাটাবেজে সে তথ্যটা দিয়ে দিতে পারবে। আমাদের ইউনিক আইডি কার্ডে সেই রক্তের গ্রুপটা আছে। তবে কি কারণে এই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে শিথিলতা দেখানো হয়েছে, এমন প্রশ্নের উত্তরে প্রকল্পের উপপরিচালক বলছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ব্লাড গ্রুপ নির্ণয়ে বাড়তি অর্থ হাতিয়ে নেয় অনাবশ্যক করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এই রক্তের গ্রুপ করা নিয়ে একটা তাদের জটিলতা আছে। তারা গ্রাম পর্যায়ে রক্তের গ্রুপটা বিভিন্ন জায়গায় পাওয়াও যায় না, এখন পর্যন্ত সেই সেবাটা ওখানে পৌঁছায় নাই, যে কারণে হয়তোবা সে এইটা অপশনাল করা হয়েছে। তবে স্থানীয় সরকারি হাসপাতাল অথবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে তা ইউনিক আইডি কার্ডে উল্লেখ করার দাবি অভিভাবকদের। অনেক স্কুলে আপনার ব্লাড গ্রুপ করার সময় টাকা নিয়েছে। আমাদের দাবি থাকবে এই ইউনিক আইডিতে যে ব্লাড গ্রুপটা করা হবে এটা সরকারিভাবে করা হোক। 353 কোটি 21,42,000 টাকার এই প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর 1,25,00,000 শিক্ষার্থীর ইউনিক আইডি কার্ড প্রস্তুত হয়ে বিতরণের অপেক্ষায় আছে। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের একটি রানওয়েতেই ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান, যা নিরাপত্তা ইস্যুতে সিভিল এভিয়েশনের নীতির পরিপন্থী হলেও সামরিক বিমানের জন্য আলাদা ব্যবস্থা করার ক্ষেত্রে জায়গা ও অর্থের সংকটকে বড় বাধা বলছেন সাবেক পাইলটরা। অন্যদিকে বিমানবন্দরের চারপাশে আবাসিক ও বাণিজ্যিক সহ নানা স্থাপনা গড়ে ওঠায় সব সময় ঝুঁকিতে থাকছে জননিরাপত্তা। এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, অনেক আগেই ঢাকা থেকে স্থানান্তর
করতে হতো বিমানবন্দর। প্রাথমিকভাবে সামরিক ফ্লাইট কার্যক্রম অন্য বিমানবন্দরে স্থানান্তরের বিষয়ে বিবেচনায় নেয়ার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ঢাকা বিমানবন্দর কালের পরিক্রমায় এই বিমানবন্দরের আশপাশ এখন অভিজাত আবাসিক ও শিল্পাঞ্চল, হাসপাতাল, স্কুল সহ নানা অবকাঠামোর মধ্যবিন্দু। এতে বিমান সংশ্লিষ্ট যে কোনো বিধ্বংসী ঘটনা জননিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। সোমবার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানে হতাহতের ঘটনা আরও উদ্বেগ বাড়িয়েছে খাত সংশ্লিষ্টদের মধ্যে। চোখ বুজে বাস্তবতা যখন মেনে নিয়েছে বিভিন্ন সংস্থা, তখন অনেক আগেই ঢাকা থেকে বিমানবন্দরে স্থানান্তর অত্যাবশ্যক ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এত ঘনবসতিপূর্ণ এলাকায় একটা আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বেসামরিক বিমান এখানে পরিচালনা করা হয়, বিমান বাহিনীর মূল বেস, বাংলাদেশ বিমান বাহিনীর মূল বেস এখানে, ইটস এ ভেরি আনসেফ কন্ডিশন। তো আমাদের যেটা প্ল্যান ছিল আজকে থেকে প্রায় 20 বছর আগে, যে আমরা এখান থেকে শিফট করে আরিয়ল বিল এলাকাও একটা আছে, কিন্তু স্থানীয় বিভিন্ন মানে পলিটিক্যাল প্রেসারে ওইদিকে যাওয়া হয়নি। 777 বা 787 এয়ারক্রাফটের পরিধি এবং এই ফাইটারের পরিধি তো এক নয়। এটা যে এটাতে যে পরিমাণ তেল ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ ফুয়েল সেখানে স্টোরেজ থাকে। তো এই এয়ারক্রাফটটা যদি একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট যদি পড়ে যায় এরকম একটা ঘনবসতি, কী ধরনের ডিভাস্টেশন হবে সেটা আমরা মানে চিন্তাও করতে পারি না। ঢাকা বিমানবন্দরে একটি মাত্র রানওয়ে নির্ভর করেই ওঠানামা করছে সামরিক বেসামরিক বিমান, আর উত্তর পাশ থেকে উঠছে হেলিকপ্টার। এটা সিভিল এভিয়েশন নীতির সঙ্গে সাংঘর্ষিক হলেও জায়গা ও আর্থিক সামর্থ্যের অভাবকে দায়ী করলেন সাবেক সেনা পাইলট। সিভিল এভিয়েশনের নিয়ম হচ্ছে যে কখনো বেসামরিক এবং সামরিক বিমান একসাথে ফ্লাই করতে পারমিশন দেয় না। তো আমাদের দেশের স্থানের সীমাবদ্ধতার কারণে, অর্থের সীমাবদ্ধতার কারণে আমাদেরকে এক জায়গা থেকে ফ্লাই করতে হয়। নানা বিষয় জড়িত থাকায় সামরিক কার্যক্রম খুব সহজে অন্যত্র সরিয়ে আনা সম্ভব নয় বলছেন সাবেক বৈমানিকরা। তবে নিরাপত্তার বিষয়ে অন্যান্য বিমানবন্দর বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিফট করতে পারবো না এই কারণে যে এটার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান, ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। আপনি যদি বলেন যে আপনি কক্সবাজারের রানওয়ে তো 10,000 স্কোয়ার ফিট, ওখানে করতে পারে কিনা, আমি বলবো যে টেকনিক্যালি নট পসিবল। কারণ হচ্ছে যে আপনি যখন ফ্লাই করবেন, আপনি ফ্লাই করে টার্ন করার জন্য তো আপনার একটা যথেষ্ট জায়গা লাগবে। ইন দ্যাট কেস তাহলে সিঙ্গাপুরে তো এয়ারফোর্স থাকার কথা না। সিঙ্গাপুরতে প্লেন উঠলেই তো মালয়েশিয়া টেরিটরিতে চলে যায়। হ্যাঁ, তারপর তো সিঙ্গাপুরে এয়ারফোর্স বেজ আছে, চিটাগং এয়ারপোর্ট তো সমুদ্রের ধারেই, সেখানে পপুলেশন ওরকম ডেন্সলি না। তো চিটাগং এয়ারপোর্ট কুড বি অ্যান অল্টারনেটিভ সলিউশন হতে পারে। পাইলটরা জানান, শুধু নিরাপত্তা নয়, একই রানওয়ে দুই প্রয়োজনে ব্যবহার করায় ফ্লাইট শিডিউল এলোমেলো হওয়া সহ টেক অফের অপেক্ষায় থাকায় যাত্রীদের বিমানেই ভোগান্তি পোহাতে হয় 30 থেকে 40 মিনিট। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 24-এর 23 জুলাই 4 দফা দাবি পূরণে সরকারকে আবারও 48 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, বিদেশে অপপ্রচার রুখতে রাষ্ট্রদূতদের নির্দেশনা দিয়েছেন সরকার। রক্তাক্ত জুলাইয়ের এই দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন মাইমুনা হায়দার চৌধুরী। গত বছরের এই দিনে আন্দোলন দমাতে নানান কূটকৌশলে নামে আওয়ামী লীগ সরকার। তারই অংশ হিসেবে বিদেশি মিশনগুলোকে ভুল বার্তা দিতে থাকে তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার ভিন্ন বয়ান হাজির করেন তারা। আমরা আমাদের মিশনগুলোকে ব্যাপারে সতর্ক করেছি। 23 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 4 দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও 2 দিনের আলটিমেটাম দিয়ে জানান, এই 4 দফা পূরণ না হলে 8 দফা নিয়ে আলোচনার সুযোগ নেই। রক্ত ও লাশের উপর দাঁড়িয়ে এই প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেকটি ইতিহাস হয়ে থাকলো। এছাড়াও 18 জুলাই থেকে নিখোঁজ 3 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের সন্ধান চাওয়া হয়। এই সমন্বয়কদের মুক্তি চেয়ে এদিন বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক 22 শিক্ষক। এদিকে ছাত্র জনতাকে হত্যার বিচার চেয়ে বিবৃতি পাঠান 71 বিশিষ্ট নাগরিকও। এর আগে বিদেশি কূটনীতিকরা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র বিদেশি কূটনীতিকদের ঘুরে দেখানোর পদক্ষেপ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাহমুদ জানান, গুজব প্রতিরোধে কাজ করছে বিদেশের মিশনগুলো। যে সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে আমরা প্রয়োজনে নিয়ে যাব।
এদিকে শিক্ষার্থীদের দমাতে গণহারে গ্রেফতার ও মামলা দিতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। 22 জুলাই একদিনেই সারা দেশে বিভিন্ন থানায় 38 মামলায় গ্রেফতার দেখানো হয় 1117 জনকে। সামগ্রিকভাবে আমাদের মনে হয়েছে যে ওই সময় শেখ হাসিনার প্রত্যেকটা সিদ্ধান্ত ব্যাকফায়ার করছিল, আর তাদেরই একটা কথা, যখন আসলে তাদের পতন আবশ্যক হয়ে ওঠে তখন তারা পদে পদে ভুল করতে থাকে, যেটা তারা করছিল। আমাদেরকে পুরো সময়টা তাড়া করা হয়েছে, ডিজিএফআই গ্রেফতার তুলে নিয়ে গেছে, গুম করেছে, আন্দোলন সমাপ্তির জন্য বারবার চাপ প্রয়োগ করেছে, আমাদের ফ্যামিলিকে হেনস্থা করা হয়েছে, সেখান থেকে হাসপাতালে আমাদের চিকিৎসা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো হুমকি আর হুঁশিয়ারি দমাতে পারেনি শিক্ষার্থীদের। অন্যায়ের বিরুদ্ধে অটল থাকেন তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক ও অসাবধানতার কারণে গেল বছর রাজশাহীর 8টি জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 380 জন। দুর্ঘটনায় আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন 5 শতাধিক। সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ফিটনেসবিহীন এই বাসটি রংপুর বগুড়া মহাসড়কের বনানী এলাকায় এসে বন্ধ হয়ে যায়, তাই যাত্রীরা ধাক্কা দিয়ে গাড়িটি চালু করার চেষ্টা করছেন। আঞ্চলিক ও মহাসড়কগুলোতে এমন চিত্র হরহামেশাই দেখা মেলে। রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলার উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি লক্কর-ঝক্কর ফিটনেসবিহীন বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস চলাচল করে। ফিটনেসবিহীন গাড়িগুলোর বেপরোয়া গতি, অদক্ষ চালক ও অসাবধানতার কারণে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিআরটিএর দেয়া তথ্য মতে গত এক বছরে বিভাগে প্রায় 255টি সড়ক দুর্ঘটনায় যাত্রী, চালক, হেলপার ও পথচারী মিলিয়ে প্রাণ হারিয়েছে 380 জন। আহত ও অঙ্গহানি হয়েছে 5 শতাধিক। যে সিট দেখছেন না, এটা প্রায় উইন্ডোর কাছাকাছি চলে আসছে, এটা আসলে তো রিস্কি। সড়কে চলাচলকারী 25 থেকে 30 বছর আগের বিভিন্ন যানবাহন রং করে রাস্তায় চলাচল উপযোগী করা হচ্ছে। উপায় না পেয়ে যাত্রীরা এসব বাসে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। ফিটনেসের সাথে হিসাব করে তো গাড়ি চলে না কাকা, গাড়ি চলে পার্টসের সাথে হিসাব করে। দুর্ঘটনা তো যে কোনো গাড়িতে বাড়তে পারে, এটা ইঞ্জিন চালিত গাড়ি না। এদিকে সড়কে ফিটনেসবিহীন গাড়িগুলো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা করা হচ্ছে বলে জানান বিআরটিএ ও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। ফিটনেস নাই, লক্কর এই গাড়িগুলি গভর্নমেন্ট থেকে 1 জুলাই থেকে এগুলা ডাম্পিং করার কথা ছিল। গত অর্থ বছরে আমরা বিভিন্ন সড়কে, বিশেষ করে ন্যাশনাল হাইওয়েতে আপনি দেখবেন যে শেভরন দিয়েছি আমরা, এবং বাক সরলীকরণে আমরা রোড স্টার দিয়েছি, এবং সেটা আমরা উল্লেখযোগ্য সংখ্যক দিয়েছি, প্রায় 3000-এর মতো। 20 বছরের অধিক সময় ধরে সড়কে চলা গাড়িগুলো জব্দে সম্প্রতি একটি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়, যা 20 জুলাই থেকে কার্যকর হয়েছে। বিভাগে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা প্রায় 1200। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মাছ শিকারে গিয়ে মাঝ সমুদ্রে আটকে পড়া 18 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মহেশখালী উপকূল থেকে 25 মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে সবাইকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। জানা গেছে, ট্রলার নিয়ে ভোলার মনপুরা থেকে সাগরে মাছ শিকারে যান জেলেরা। হঠাৎ সমুদ্রে বিকল হয়ে যায়। মাছ ধরার ট্রলারের সামনে একটি জাহাজ অবস্থান করলে জেলেরা নানাবিধ সংকেত প্রদর্শন করতে থাকেন, যা নৌবাহিনীর সন্দেহ হয়। পরে জাহাজ নিয়ে তাদের উদ্ধার করা হয়। জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে $55,000 কোটি বিনিয়োগ করবে জাপান। সেই সঙ্গে জাপান থেকে আমদানি করা পণ্যের শুল্ক 25 থেকে কমিয়ে 15% করার ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করছেন ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত মার্কিন শুল্ক থেকে রেহাই পেতে ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে বিভিন্ন দেশ। এবার জাপানের সঙ্গে নতুন এক চুক্তির ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জানান, জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এতে ওয়াশিংটনে $55,000 কোটি বিনিয়োগ করবে টোকিও। একই সঙ্গে জাপান থেকে আমদানিকৃত পণ্যের
আগের ঘোষিত 25% থেকে কমিয়ে 15% শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান তিনি। একই দিন হোয়াইট হাউসে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে স্বাগত জানান ট্রাম্প। বৈঠকে ফিলিপিন্স থেকে আমদানিকৃত পণ্যে 19% মার্কিন শুল্ক বসানোর ঘোষণা দেন তিনি। দেশটির সঙ্গে নতুন চুক্তির আওতায় ফিলিপিন্সে মার্কিন পণ্যের উপর আরোপিত শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই মাসের শুরুতে ফিলিপিন্সের উপর 20% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, তবে চুক্তি করে মাত্র 1% কমাতে সক্ষম হলো ফিলিপিন্স। এছাড়া ঔষধের দাম এক ধাক্কায় 15 গুণ পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানান ইউরোপের মতো কম দামে এখন থেকে যুক্তরাষ্ট্রেও ওষুধ কেনা যাবে। $1 ঔষধে এতদিন মার্কিন নাগরিকদের $1,300 ব্যয় করতে হতো, এখন সেটি নেমে আসবে $140 থেকে $160। মাদিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বোনের পর ভাইয়ের মৃত্যু, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বেড়ে 32। ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল 6 মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পাশে থাকার আশ্বাস 4টি দলের, যে কোনো মূল্যে ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানোর প্রত্যয়, ঐক্য দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার। মাইলস্টোনের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডে না আছে অভিভাবকের ফোন নাম্বার, না আছে বাচ্চাদের ব্লাড গ্রুপ, এটা কম্পালসারি করা উচিত। এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরিচয়পত্রে নেই রক্তের গ্রুপ। হঠাৎ দুর্ঘটনায় চিকিৎসায় পড়তে হয় জটিলতায়, সরকারিভাবে ব্যবস্থা নেয়ার দাবি অভিভাবকদের। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।